নমস্কার, সবাইকে স্বাগত। আজকের দিনে দাঁড়িয়ে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার যেখানটায় দাঁড়িয়ে রয়েছে, গত আমার সঙ্গে প্রায় 3 বছর ধরে প্রোগ্রামের সুবাদে আমরা আরেকটা বছরের শেষে এসে দাঁড়ালাম। একটা নতুন বছর শুরুর দিকে রয়েছে 2026। আমরা অনেক আগেই বলেছিলাম যে এই বছর আমাদের রেজলিউশন হবে একটাই, যে রোগ মুক্তির বছর। আর আমার খুব ভালো লাগছে যে তার সঙ্গে ডিরেক্টর স্যার আরেকটা জায়গায় জুড়ে দিয়েছেন, যেটা হচ্ছে স্বাভাবিক পদ্ধতিতে মানুষের রোগ মুক্তি, যাতে মানুষের এনবিপির কাছে কম আসতে হয়। আমি জানি না যে সারা পশ্চিমবঙ্গে কোনো প্রোগ্রামে বসে কেউ এই কথা বলে কি না। আর আজকে যার হাত ধরে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আজকে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, মানে সমস্ত জেলায় অলমোস্ট, এবং সঙ্গে আমাদের প্রতিবেশী রাজ্য আসাম, ত্রিপুরা, ক্যাপিটাল সিটি দিল্লি, এই সমস্ত জায়গায় চেম্বার এক্সপ্যান্ড করেছে, তার যিনি মূল কারিগর তিনি আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বর্তমান রূপকার, আয়ুর্বেদের প্রতি মানুষের বিশ্বাস আর ভরসার অন্যতম পথিকৃৎ, মানুষকে নিয়ে চলা, মানুষকে আস্থা দেওয়া, মানুষের আয়ুর্বেদের প্রতি বিশ্বাস আনবার মূল বিশ্বকর্মা তিনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন। তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা। আমি ডাক্তারবাবুকে শুধু স্বাগত জানাবো না, সঙ্গে আমি ধন্যবাদ দেব যে আরেকটা বছরও এনবিপি সাকসেসফুলি কত মানুষকে ট্রিটমেন্ট করেছেন। আপনার পরিসংখ্যান কত, আপনার লেজার বুকে কি লেখা আছে আমি সেই তথ্যে যাচ্ছি না, কিন্তু মানুষের মধ্যে আয়ুর্বেদ সম্পর্কে বিশ্বাস ভরসা যে বেড়েছে, এটা গতকালকে লাইভ অনুষ্ঠানে আপনারই কলিগ নীলাঞ্জনা ভট্টাচার্য ডাক্তার তিনি বলে গেছেন যে মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা আগের চাইতে অনেকটা বেড়েছে। আমি আপনাকে একটা জেনারেল কোয়েশ্চেন দিয়ে শুরু করি। আজকে তো টপিক আছেই, কিন্তু মানুষের কাছে কিছু জেনারেল কোয়েশ্চেন থাকে যেগুলো জানা হয় না। সেটা হচ্ছে এই যে আপনি যেভাবে লিড করে এতজনের একটা টিম নিয়ে যেভাবে কাজ করছেন, কালকে আপনার কলিগ বলে গেছেন এখানে যে আমাদের অনুপ্রেরণা হচ্ছে ডক্টর শর্মা। কি অনুপ্রেরণা দিচ্ছেন আপনি, কিভাবে আজকে এখানটায় আসলেন, এই যে জার্নিটা, এটা যদি একটু মানুষের সামনে প্রথম বলা যায়, যে কারণ একাধিক প্যাথি রয়েছে, তার মধ্যে আয়ুর্বেদের প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা এবং মডার্নাইজেশন অফ আয়ুর্বেদ ইটস এ কনভেনশনাল কনসেপ্ট অ্যান্ড থিওরি, শাস্ত্র, এটা কোনো বলে বাত নয়। তো সেখানে দাঁড়িয়ে এই যে আজকে এখানে এই জায়গাটায় নিয়ে আসার ক্ষেত্রে আপনার অনুপ্রেরণাটা অ্যাকচুয়ালি কি? নমস্কার, দেখুন, অনেক অনেক ধন্যবাদ যে আজকে এই প্ল্যাটফর্মটা আমরা পেয়েছি। আর এই প্ল্যাটফর্ম মধ্যে অনেক মানুষের যেটা আমরা সুস্থ করতে পেরেছি, প্লাস আয়ুর্বেদকে আজকে আমরা এই জায়গায় যে নিয়ে এসেছি। দেখুন, যারা আয়ুর্বেদ ডাক্তার রয়েছে বা যারা পাস করছে, পাস করার পরই কিন্তু তারা আয়ুর্বেদ নিয়ে প্র্যাকটিস করতে পারছে না। কারণটা কি? তাদের কাছে জায়গা নেই। কি আমি আজকে ধরুন প্র্যাকটিস করলাম, আমার কাছে ডিগ্রি চলে এসছে, সার্টিফিকেট চলে এসছে, কিন্তু আমি চেম্বার যদি খুলে বসি, আমার কাছে কিন্তু পেশেন্ট আসছে না। কারণটা কি? তাদের মাথায় একটা জিনিস ঘুরতে থাকে কি আয়ুর্বেদ মানে ওই গাছগাছরা আছে, আর কিছুই হবে না, বা অনেক টাকা ভ্যালু, অনেক টাকা দাম হবে, বা কিছুই হবে না। কিন্তু আজকে দেখুন যে টপিকটা নিয়ে আমরা আজকে কথা বলবো, আর সেটা শোনার পর আমার মনে হয় না পশ্চিমবঙ্গে ছেড়ে দিন, ভারতবর্ষের মধ্যে কেউ এইরকম অনুষ্ঠান করেছে। আর এইরকম অনুষ্ঠানের মধ্যে এইরকম প্রমাণ, যেটা বলে না কানুন সবসময় প্রমাণ চাই, তো এই প্রমাণটাও দেখানোর জন্য আমি আজকে বাইট চালাবো, মানে পেশেন্টে বাইট দেখাবো, যেখানে রোগী নিজের মুখে বলছে কি সে কিন্তু কতটা কি ভালো হয়েছে না হয়েছে। তো দেখুন আজকে একদম আজকে স্যার টপিকটায় চলে আসি। তাহলে আপনি যখন টপিকের কথা বললেন, আজকে হচ্ছে কোলেলিস্থিসিস হচ্ছে আজকের টপিক, এবং এখানে দাঁড়িয়ে আপনি কিছু মিরাকেল করে দেখিয়েছেন। একদম পরিষ্কার কথা, মিরাকেল। কারণ স্যার বললে আরও বুঝতে পারবেন, কিন্তু বিভিন্ন প্যাথিতে সরাসরি অ্যাম্পিউটেশনের সিস্টেম আছে, কেটে বাদ দিয়ে দেওয়া অঙ্গ,
সেখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জটা কতটা কঠিন ছিল আপনার থেকে এটাই জানবো। এক্স্যাক্টলি, দেখুন আজকে গলব্লাডারের যে পাথর, কোলিথিসিসটা মানেটা হচ্ছে গলব্লাডারের মধ্যে পাথর হয়ে যাওয়া, যেটা সিম্পল আমরা একটা সোনোগ্রাফি রিপোর্টের মধ্যে আমরা দেখতে পাই কি আমাদের গলব্লাডারে পাথর রয়েছে। আজকে আমি একটা কথা বলি, আপনার পাশে যদি কোনো আইভি ডাক্তার থাকে বা হোমিওপ্যাথি ডাক্তার থাকে বা যে কোনো প্যাথি আপনার কাছে যদি ডাক্তার থাকে, তাদেরকে আপনি জিজ্ঞেস যদি করবেন কি আমার গলব্লাডারে পাথর হয়েছে, তারা একটাই কথা বলবে কি আমাদের কাছে কোনো চিকিৎসা নেই। তারা একটাই কথা বলবে পাথর বেরোনোর কোনো রাস্তা নেই। তারা একটাই কথা বলবে কি তারা আপনার অপারেশনটা আপনাকে করতে হবে, সার্জারিটা করতে হবে। তো আমি এই জায়গা থেকেই স্টার্ট করব, ঠিক আছে। এই যে টপিকটা যে বললাম গলব্লাডারের মধ্যে পাথর হয়ে যাওয়া, মানুষ সাইকোলজিক্যাল একটা মানুষ ভেবে নেয় কি আমাকে গলব্লাডার থেকে বাদ দিতে হবে, কেন কি বাদ দিলে আমার কি ক্ষতি হবে বা আমি বাদ না দিলে আমার কি লাভ হবে, সেটাও সব কিছু আমি বলবো। তো যখন প্রথম স্টার্ট করলেন তো আয়ুর্বেদ নিয়ে, তো আমি একটা কথা বলবো কি আজকে যারা আয়ুর্বেদ পাস করছে, দেখবেন যত নার্সিংহোম রয়েছে, যত হসপিটাল রয়েছে, সেখানে যারা আরামের কাজ করে তারা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু বিএমএস ডাক্তার রয়েছে। মানে ওদের কাছে জায়গা নেই কি আমরা প্র্যাকটিস করব, মানে আয়ুর্বেদ পড়াশোনা করার পর তারা আলটিমেটলি মডার্ন মেডিসিনে হাত ধরছে, তারা এমবিবিএস ডাক্তারের আন্ডারের মধ্যে কাজ করছে। যখন আমি এই জিনিসটা দেখলাম কি আমাদের আয়ুর্বেদে এতটা খারাপ, মানে আমরা আয়ুর্বেদ পড়াশোনা করার পর আমাদের কোনো জ্ঞান নেই, আমরা আলটিমেটলি ওই মডার্ন মেডিসিন নিচে কাজ করতে হবে কেন? তাহলে আজকে ভারতবর্ষের মধ্যে আমরা আয়ুর্বেদ নিয়ে পড়াশোনাই করছি কেন? টার্গেটই রাখুন কি আপনাকে এমবিবিএস করতে হবে, এমবিবিএস নিয়ে পাস করতে হবে, সেই ছুরি ক্যাঁচি নিয়ে বসতে হবে, মার্ডার করতে হবে। একদম ঠিক কথা। এই যে মানুষের যে অপারেশন কথাতে যে সার্জারি করতে বলা হয়, তো এক ধরনের এটা মার্ডার। আজকে গলব্লাডারের মধ্যে আপনার পাথর রয়েছে, পাথর বেরোনোর রাস্তা আছে, ঠিক আছে, কি করে সলভ করা যায়? দেখুন গলব্লাডারের মধ্যে যে পাথরটা, আজকে আমি ডাইরেক্ট চলে আসি বা টপিকের মধ্যে, গলব্লাডারের মধ্যে যে পাথরটা হয় এটা অ্যাক্সেস যখন আমাদের কফ পিত্ত বায়ু এই তিনটে ব্যালেন্স নিয়ে আয়ুর্বেদ চিকিৎসা করে। যখনই শরীরের মধ্যে কফের মাত্রাটা পিত্ত মাত্রাটা যখন বেড়ে যায়, তখন কিন্তু কি হয় আমাদের শরীরের মধ্যে কোলেস্ট্রল মানে জমতে থাকে। এই কোলেস্ট্রলের ময়লাটাই কিন্তু আলটিমেটলি কি হয় আমাদের গলব্লাডারের মধ্যে পাথরে আগে এই ময়লাটা জমে, তারপরে ওটা পাথরের রূপটা নিয়ে নেয়। যেভাবে দেখবেন অনেক সময় যখন আপনি সোনোগ্রাফি রিপোর্টটা দেখবেন, স্লাজ বলে একটা ওয়ার্ড থাকে, তো স্লাজটা মানে এটা কী হলো, ময়লাটা, এই ময়লাটাই কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে আপনার গলব্লাডারের মধ্যে পাথরের মধ্যে। আলটিমেটলি তারা বলছে না কি বেরোনো কোনো রাস্তা নেই, এটা সত্যি কথা, বেরোনো কোনো রাস্তা নেই। তাহলে পাথর যাচ্ছে কোথায়? আজকে ধরুন আপনি একটা গ্লাস মধ্যে আপনি জলটা ঢাললেন, আর গ্লাসের যে জলটা আপনি খেলেন না, তাহলে সেই গ্লাসের যে জলটা যাবে কোথায়? ঠিক না? তো গ্লাসে যখন আপনি জলটা খেলেন না, তাহলে কী করে গ্লাসের জলটা কমে যাচ্ছে? অবজার্ভ হচ্ছে তো? তো ঠিক ওই রকমই আমাদের যে আয়ুর্বেদ চিকিৎসাটা রয়েছে, সেখানে আমি প্রমাণ দেখিয়েছি কি আমাদেরকে দরকার নেই একটা মডার্ন মেডিসিনের আন্ডারে আমি কাজ করব, তার আমি কথা শুনবো। যেরকম ওনাদেরকে 7 বছর লেগেছে, ঠিক আমাদের পড়াশোনা করতে গেলে 7 বছর লেগেছে, তাহলে আমি কেন আমি ওর আন্ডারে কাজ করব? আমি দেখাবো কি আয়ুর্বেদ কী। তো এই কারণের জন্য এই টিমটা তৈরি করা। আর আলটিমেটলি আমি অনেক ডাক্তারকে নিজেও শেখাই, প্লাস অনেক ডাক্তারকে আমি নিজেও নিয়ে চলি কি যেটা সবসময় টার্গেট রাখুন কি আয়ুর্বেদ কি এইটা প্রমাণটা করুন, ঠিক না? তো দেখুন আমি উইদাউট সার্জারি কোনো সার্জারি করলাম না, বিফোর ট্রিটমেন্ট কী ছিল আর আফটার ট্রিটমেন্ট কী হয়েছে সেই প্রমাণটাও আপনাকে আমি দেখাবো, রিপোর্টও দেখাবো, আর পেশেন্টের মুখ থেকে বাইরটাও শোনাবো। একদম, আসুন তাহলে শোনাই। তাহলে আরও ভেঙে বলে দিই যে এই পেশেন্ট গলব্লাডার স্টোন, গলব্লাডার একটা অঙ্গ আর তার মধ্যে স্টোন। আমরা সবাই শুনেছি কম বেশি, অনেক বাড়িতেই মানুষ গলব্লাডার স্টোন হয়েছে, অনেকে গলব্লাডার অপারেশন করেছে। পার্সোনালি স্যারকে বলি আমার নিজের মায়ের গলব্লাডার স্টোন অপারেশন আজ থেকে বছর খানেক আগে হয়েছে। এখন ব্যাপার হচ্ছে গলব্লাডারের এত প্রিসাইজ অ্যাকশন সম্পর্কে আমাদের জানা ছিল না, একদম পরিষ্কার। এটা স্যার আমাদেরকে বোঝাতে শুরু করেছেন এবং আজকে তার একটা বাস্তব রূপ সামনে এসছে। কীভাবে আমিও নিজে অবাক হয়েছি, একজন অ্যাঙ্কার হিসেবে ওনার সঙ্গে থাকার সুবাদে, প্রোগ্রাম করার সুবাদে আমিও দেখে অবাক হচ্ছি। পেশেন্টের বক্তব্য একবার শুনুন, পেশেন্ট কি বলছে নিজে, সেটা আপনাদের একবার শোনাই। সেটা তার ভিডিও রেকর্ডিং আমরা নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য। আসুন দেখি। নমস্কার ম্যাডাম, আপনার নামটা বলবেন? নমস্কার, আমার নাম মালতী মণ্ডল, আমি মধ্যমগ্রাম পানিহারা থেকে এসেছি। কি সমস্যা ছিল ম্যাডাম? আমার সমস্যা ছিল, আমার গলব্লাডারে স্টোন ধরা পড়েছিল। গলব্লাডারের সাইজ ছিল 3.5 ml। বিগত 3 মাস আমি এদের ট্রিটমেন্টের আওতায় থাকার জন্য বেশ আমার রিপোর্টটা বেশ ভালো এসছে। এখন
কমে গেছে গলব্লাডার মানে গলব্লাডার স্টোন একদম নেই, আপনার রিপোর্ট আমি দেখেছি একদম ভ্যানিশ বলতে একদম গেলে। ভ্যানিশ বলতে, হ্যাঁ রিপোর্টটা ভালো বেরিয়েছে। আর ইউটেসটা বেশি বড় ছিল, ওটাও একদম নর্মাল সাইজ এসে গেছে। বেশ, একটু বলবো আমি এনবিপির ডাক্তারবাবুদের সাথে কথা বলে তাদের পরামর্শ কেমন লেগেছে? তাদের পরামর্শ, তাদের ব্যবহার, তাদের কথাবার্তা আমার খুবই ভালো লেগেছে। আমি আরো অনেককে বলেছি এই বিষয়ে, তারাও আসতে চাইছে আমার কথা শুনে, তারা খুব খুশি হয়েছে। অনেক ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, উনি যখন আসলেন তখন স্টোনের ফিগারেন্স মানে কনফিগারেশন কেমন ছিল, কিভাবে ট্রিটমেন্ট হলো, উনি তো ওনার কথা বলে চলে গেলেন। এবার আপনাদের কথাটা তো শোনা হলো না, আপনারা কিভাবে ট্রিটমেন্ট করলেন বা কেন আস্থা দিলেন, বা আপনি কোন জায়গা থেকে কনফিডেন্ট হলেন যে এই ট্রিটমেন্ট সম্ভব অ্যান্ড ইয়েস আই ক্যান ডু, আমি এটা করে দেখাবো। এই যে পেশেন্টের যে বাইটটা যে দেওয়া হলো বা পেশেন্ট যে ভালো রয়েছে, এটা একটা উদাহরণ নেই, এরকম বহু উদাহরণ রয়েছে আমাদের কাছে। এই কারণের জন্য যে আমরা বলি না এটা রিসার্চ সেন্টার, তো প্রত্যেকবার আমরা কিন্তু কিছু না কিছু একটা রিসার্চ নিয়ে চলতে থাকি। তো গলব্লাডারের যে পাথরটা নিয়ে আমরা অনেক রকম প্রোগ্রাম করেছি আগেও, বা অনেক সময় আমাদের লাইভের মধ্যে ফোনও আসে, সেখানেও আমরা কিন্তু বলেছি কি তার কিন্তু চিকিৎসা আছে। কিন্তু এই যে এইরকম যে প্রমাণটা যদি আপনি বলেন, আমাদের কাছে বহু পেশেন্ট রয়েছে, তো ইনফ্যাক্ট যে ট্রিটমেন্টটা রয়েছে, ঠিক না, এবার রুগী যেটা ভালো হচ্ছে, তো কেন মানুষটা সার্জারি দিকে যাবে? দেখুন, সার্জারি করলে কী হবে কি আপনার পাথরটা বেরোবে না, আপনার গলব্লাডারকেই বাধ্য হয়ে যাবে। তো আজকে লিভার যদি আপনি বলেন কি আমার লিভারের ফ্যাটি লিভার রয়েছে, আর এর মধ্যে যদি আপনার গলব্লাডারে যদি পাথর হয়ে যায়, এবার আপনি তো সরলভাবে আপনি কী করলেন, পাথরটাকে বার করলেন না, আপনি গলব্লাডারকেই বার করে দিলেন। তো আলটিমেটলি কী হলো, আপনার লিভারটা আরও তাড়াতাড়ি কিন্তু ক্ষতি হবে। যেখানে ফ্যাটি লিভার গ্রেড 1 ছিল, আগামী দিন গ্রেড 2 হবে, তারপরে গ্রেড 3 হবে, ঠিক না? তো এইরকম আমি বলবো কি এইরকম আপনি গলব্লাডারকে আপনি হারাবেন না। শরীরের মধ্যে একটা অঙ্গকে বারবার যদি হারাতে পারেন, এবং পেশেন্ট আরেকটা কথা বললেন কি ওনা কিন্তু বাল্কি ইউট্রাস ছিল, মানে বাচ্চা ঘরটা বড় হয়ে গেছিলো। এবার আপনি ভাবুন কি ওখানে আপনার কী করণীয় রয়েছে, ওখানেও সার্জারি একটাই কি আপনাকে ইউট্রাসটা বাদ দিয়ে দিতে হবে। তো আমি তো সেখানে দেখালাম কি আপনি মাত্র 3 মাস আমাদের কাছে ট্রিটমেন্ট নেওয়ার পর সে কিন্তু ইউট্রাসটাও কিন্তু বাঁচিয়ে নিল, মানে বাল্কি ইউট্রাস ছিল সেটাও কিন্তু নর্মাল হয়ে গেছে। তো এইরকম আমাদের শরীরের মধ্যে যদি কোনো রকম স্টোন, কেন আমাদের শরীরের মধ্যে যদি কোনো রকম অর্গান যদি খারাপ হচ্ছে, সেটা ডিউ টু আমাদের লাইফস্টাইল। সেটা যদি আমরা ঠিকঠাক যদি মেনটেন করি, ঠিকঠাক যদি গাইডেন্সের মধ্যে থাকি, আমাদের কফ পিত্ত বায়ু যে ব্যালেন্সটা নিয়ে যদি আমরা চলি, তাহলে আমরা কোনো রোগকে বলবো না কি চিকিৎসা নেই, সমস্ত রোগ কিন্তু ভালো করা যায়। একদম অসাধারণ, এই প্রস্তাব শুনে খুব ভালো লাগলো। আগামী দিনে 2026-এ মানুষের নজর এবং আকর্ষণ এই দুটোই আয়ুর্বেদের প্রতি থাকবে। হ্যাঁ, ডেফিনেটলি তার মধ্যে একটা পার্সেন্টেজ এক্সামিন করতে আসবেন, টেস্ট করতে আসবেন যে ওনারা যে বলছেন আদতে কি তাই ঠিক। আপনাদেরকে একটাই অনুরোধ করব, ঠিক হয়ে যাওয়ার পর আপনারা প্রতিক্রিয়াটা দিয়ে যাবেন অন্তত পক্ষে। এনবিপি থেকে এই ব্যবস্থা করা হয়েছে, আপনারা আপনাদের যে ওপিনিয়ন সেটা যখন রেকর্ড হবে, সেই রেকর্ডিং ওপিনিয়ন আমরা পরবর্তীকালে মানুষের সামনে তুলে ধরতে পারবো, পরিষ্কার একদম। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বিরাটি দুইটা থেকে বলছি, সঞ্জয় সেন। আচ্ছা বলুন, কি হয়েছে সঞ্জয় বাবু আপনার? আমার নাতির পেটে ব্যথা হয়েছে, পায়খানা দিয়ে রক্ত পড়ছে। কোথা থেকে রক্ত পড়ছে? পায়খানা হয়ে যাওয়ার পর পায়খানাটা। পায়খানা। নাতির বয়স কত? ওই 21 বছর। 21 বছর। আচ্ছা, কতদিন ধরে এই প্রবলেম? দিন 15 হয়েছে, দিন 15 থেকে হয়েছে। ওকে ওকে, ডক্টর শর্মা রয়েছেন, ডিরেক্টর স্যার, উনি বলবেন কি হয়েছে। আচ্ছা দেখুন, আপনার যে নাতনি যে রক্তটা পড়ছে, তার জন্যে আপনি 15 দিনের মধ্যে কিছু উপায় করেছেন বা কোনো ওষুধ খাওয়াচ্ছেন? হ্যাঁ, ওর ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ খাওয়ানো হয়েছে, কিন্তু কমেনি। কমেনি? তাহলে আপনার কোনো পরীক্ষা করেছিলেন উনি? আজকে আবার অন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, এক্সরে করতে বলেছে। কিসের এক্সরে রিপোর্ট হবে? একটা ডাক্তার বলেছে একটা রিপোর্ট করতে, ওটা লিখে দিয়েছে, ওটা তো আমরা ঠিক বলতে পারবো না। আচ্ছা, যাই হোক, আপনাকে জানা এটা দরকার। আপনি নিজে বলছেন কি আমি বলতে পারবো না, তো আপনার অধিকার রয়েছে কি একটা যখন আপনি ডাক্তারকে দেখাচ্ছেন, তো কী রিপোর্ট করতে হবে, রোগটা কী সেটাকে জানতে হবে। দেখুন 21 বছর বয়সের মধ্যে যে রক্তটা পড়ছে পায়খানার সঙ্গে, সেটা কারণটা হচ্ছে কি আমাদের হেমোরয়েডস বা ফিসার হওয়ার চান্সেসটা বেড়ে যায়। যখনই কোষ্ঠকাঠিন্য হবে, কোষ্ঠকাঠিন্য হওয়ার পর আমাদের যখন রেকটামে যখন প্রেশারটা পড়বে, তখন হয়তো সেখানে চির খেয়ে যাবে, ব্লিডিং হবে। তো আপনি 15 দিন ধরে চিকিৎসা করার পর যেখানে আপনি লাভ পেলেন না, আমি বলবো ওনাকে দুর্ব ঘাসের রস খাওয়ান, ঠিক আছে? যে কোনো ফুলের দোকানে পেয়ে যাবেন, দুর্ব ঘাস যেখান থেকে পাওয়া যায়। যদি না আপনি অ্যাভেলেবেল করতে পারেন, ফুলের দোকানে যাবেন, বলবেন দুর্ব ঘাসটা আমাকে দিয়ে দিন। দুর্ব ঘাসটাকে ভালো করে ধুয়ে নিন, থেতো করে তার রসটা 1 চামচ সকাল বিকাল করে খাওয়ান। 2 দিনের মধ্যেই ওনার ব্লিডিং বন্ধ হয়ে যাবে, ঠিক
ঠিক আছে? তো আপনি ব্লিডিংয়ের জন্য যদি ফোন করে থাকেন তো আমি এখান থেকে আপনাকে একটা সলিউশন বললাম, কিন্তু এর চিকিৎসা করে নিন, নাহলে আগামী দিন এই প্রবলেমটা ওনার জন্য সবসময় কিন্তু হতে থাকবে। বারবার যদি হতে থাকে তাহলে কী হবে, মেন্টালিটি উনি কিন্তু প্রিপেয়ার থাকবে না, মেন্টালি কিন্তু উনি উইক হয়ে যাবেন। কারণ 21 বছর বয়স, ওনাকে জীবনের মধ্যে অনেক কিছু করতে হবে। তো আজকে একটা মানুষ যদি ঠিকভাবে বসতে পারছে না, আজকে ব্লিডিং হচ্ছে মানে কি ব্যথা হবে, আগামী দিন সেই জায়গাতে জ্বালা করবে, তখন কি হবে, উনি আলটিমেটলি কোনো রকম কাজ করতে পারবেন না, মেন্টালি উনি উইক হয়ে যাবেন। তো এটা নিয়ে চিকিৎসাটা করান, যেখানে এটা কোনো রকম সার্জারি করতে হবে না। নালে এই মডার্ন মেডিসিনে যদি হাত আপনি ধরেন তো সেখানে সার্জারি ছাড়া কিন্তু কোনো উপায় নেই। আর সার্জারি করেও কি ভালো হবেন সেটাও কিছু কারো কোনো গ্যারান্টি নেই। কে রয়েছেন ফোনে? হ্যালো, পরের ফোনে। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বলছি এখান থেকে সোদপুর থেকে সোদপুর থেকে। বলুন কি হয়েছে আপনার? আমার কোনো অসুবিধা কিছু নেই। তাহলে আমার কোনো অসুবিধা, আমি আয়ুর্বেদে, হ্যালো, হ্যাঁ বলুন। আয়ুর্বেদের পায়ে ডাক্তার আয়ুর্বেদের পায়ে, হ্যাঁ বলুন, ঠিক বুঝতে পারছি না, বলুন ঠিক। বলছি যে আমার কোনো কিছু নেই, কিন্তু আয়ুর্বেদে না, আয়ুর্বেদ এত ছিল তারপরে ডাক্তার সমা আমার কোনো অসুবিধা, আমার 18 কি বলছেন আমি তো বুঝতেই পারছি না, কি হয়েছে আয়ুর্বেদে? হ্যালো হ্যালো, নেই মনে হয়। আপনারা যেটা বলবেন না, একটু পরিষ্কার করে কথা বলুন, একটু পরিষ্কার করে বলুন। আমার এই হয়েছে, আয়ুর্বেদ সম্পর্কে আমার এই মন্তব্য, আমি এই করেছি ওই করেছি, একটু পরিষ্কার করে বলুন। আমার যেটা সবথেকে ইউনিক লাগে, ডক্টর শর্মার যেদিন প্রোগ্রাম করতে বসি, সবার সঙ্গেই প্রোগ্রাম আমি করেছি কম বেশি, এনার যারা আসেন টিভি অ্যাটেন্ড করতে, কিন্তু ডক্টর শর্মা এনবিপির ট্রিটমেন্ট প্রোটোকল বা প্রসিজিয়ার নিয়ে কম, বরঞ্চ যেগুলো বিনে পয়সায় বাজার থেকে কম বেশি পাওয়া যাবে বা খুব কম দামে পাওয়া যাবে, এরকম কিছু ট্রিটমেন্ট বা নর্মাল গাইডলাইনের কথা আপনি বলেন। এটা আপনি কেন বলেন? মানে আপনি তো একটা ব্র্যান্ডের হয়ে কথা বলছেন, বা আপনি তার ডিরেক্টর, বা আপনাদের নিজেদের মেডিসিন রয়েছে, আপনারা ট্রিটমেন্ট করছেন, সব করছেন, কিন্তু আপনি আগের পেশেন্টের ক্ষেত্রে একটা অদ্ভুত কথা বললেন যে দূর্বা দিয়ে তার রস করে আপনি খাওয়ানো চালু করুন, এই ধরনের কথা। আম পাতা সেদ্ধ করে খাওয়ানো আপনি চালু করুন, জবার পাতা আপনি ইউজ করুন, বা আপনি প্লাস্টিকের চেয়ারে ঘাসের উপর পা রেখে বসুন, যেগুলোর সঙ্গে, যে পদ্ধতিগুলোর সঙ্গে ডক্টর শর্মা ডিরেক্টলি আপনার প্রতিষ্ঠানের কোনো আর্থিক সম্পর্ক নেই, তাহলে আপনি কেন এগুলো বলেন? দেখুন, এটা কারণ আছে কি, মানুষ যখন জন্ম নিয়েছে তো সব কিছু পয়সায় কিছু হয় না। আর আয়ুর্বেদ উপরে যে আস্থা, এই বিশ্বাসটা যে লোকের কাছে আসে, তার জন্য প্রথম কাজ হচ্ছে কি রুগীকে কাজ করতে হবে। পরিষ্কার কথা, আজকে দুর্বা ঘাস নেওয়ার পর যদি উনি 2 দিনের মধ্যে ওনার যদি ব্লিডিং যদি বন্ধ হয়ে যায়, তো এটাই হচ্ছে আয়ুর্বেদ। ঠিক আছে, আপনাকে ডাক্তার কাছে যেতেই হবে কিনা, আপনি আমার প্রোগ্রামটা এটার জন্য নাকি আপনাকে চেম্বারে আসতেই হবে, মানুষ এখান থেকে অনেক রকম কিন্তু জ্ঞান পাওয়া যায়। যেটা আপনি বলতে পারেন কি, আমার অনেক প্রোগ্রাম যেটা রয়েছে সেখানে অনেক ডাক্তাররাও কিন্তু জানতে পারে কি চিকিৎসা পদ্ধতিটা কী। আলটিমেটলি আমাদের উদ্দেশ্য একটাই কি, আপনি আয়ুর্বেদকে উপর আপনি সবসময় বিশ্বাসটা করুন, আর একটা মানুষ যদি একটা মানুষের উপকার হয়, সেটাই বলতে পারেন কি লাইফের মধ্যে এটাই হচ্ছে সবথেকে মেন জিনিস। বাহ, বেশ। এবার আসুন আপনাদেরকে চেম্বার একটু বলে দিই যে কবে কোথায় চেম্বার রয়েছে, আপনারা ফোন করতে থাকুন, ফোন নেব। আচ্ছা, আরেকজন রয়েছেন ফোনে, আপনার ফোন নিয়ে আমি চেম্বার বলে দিচ্ছি, 13 তারিখ থেকে কবে কোথায় চেম্বার রয়েছে। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি ফতেপুর রত্তলা থেকে বলছি। রত্তলা? হ্যাঁ, আচ্ছা বলুন, কি হয়েছে আপনার? আমার হচ্ছে পেছনের হচ্ছে পদের পাশের কাছে দামনা রকমটা চিনচিন করে। হ্যালো, হ্যাঁ, কোন অঙ্গ চিনচিন করে? ডান দিকে দামনা, ওই যে পদের পাছাটা আছে না, পাছার ওখানটা চিনচিন করে। আচ্ছা, হ্যাঁ। আর একবারে সেই পায়ের গোড়ালি অব্দি চলে যায়। আচ্ছা, মানে পা থেকে কোমর পর্যন্ত আপনার ঝিনঝিন করছে বাদিকের অঙ্গ, বাদিকের পায়ে। হ্যাঁ, হ্যাঁ। এর জন্য কোনো ডাক্তারকে দেখিয়েছিলেন? বুঝতে পেরে, সবসময় হয় না, মাঝে মধ্যে হয়। হ্যাঁ। আচ্ছা, তো তারা কি কোনো এক্সরে রিপোর্ট বা এমআরআই রিপোর্ট করেছে? হ্যাঁ, দুখানা এমআরআই রিপোর্ট করেছি, বলছে ওটা হাড় একটু বসে গেছে। আচ্ছা, তো আলটিমেটলি কি বলছে, অপারেশন করতে বলছে? ওষুধ খাচ্ছি, অথচ কিছু ওষুধে কোনো কাজ হচ্ছে না। চিনচিন যে সে একই ধরনের বিকেল ঠিক 4টে থেকে রাত্রি 11টা অবধি হবে, সকাল থেকে ভালো থাকবে। দেখুন, আপনার ওষুধে যদি কাজ হয়ে যেত তাহলে আপনি অপারেশন করবেন না। তো
আর আলটিমেটলি ওদের উদ্দেশ্য হচ্ছে একটাই, কি তারা আপনি কিভাবে আপনি সার্জারিটা করবেন, ঠিক না? তো আপনি যদি সার্জারি যদি করেন তো সেখান থেকে কাজ হবে কিনা সেটা তো ছেড়ে দিন, আলটিমেটলি পেশেন্ট কিন্তু পঙ্গু হয়ে যাবে, এটা ডেফিনেটলি। তো আমি বলবো এখানে এইসব চক্করে না পড়ে আপনি যখন এমআরআই রিপোর্ট আপনার কাছে রয়েছে, তো সেই এমআরআই রিপোর্টটা নিয়ে আপনার রথতলা থেকে যে সামনে যে চেম্বারটা রয়েছে সেখানে এসে দেখা করুন, যেখানে উইদাউট সার্জারি, ঠিক আছে, উইদাউট সার্জারি প্রত্যেক রোগের সমাধান করা হয়, যেখানে আপনাকে এই যে এত টাকা খরচাও হবে না, আর মানুষ পঙ্গু হবে না, মানুষ কিন্তু ভালো হবে। ঠিক আছে, বোঝা গেল। আপনারা হ্যাঁ বলুন, আর কিছু প্রশ্ন? আপনি কোথায় আছেন? রথতলা মানে এই কোন রথতলা বলুন একটু? হাওড়া আমতা ফতেপুর রথতলা। আমতাতেই তো চেম্বার রয়েছে যদ্দূর আমি জানি। আমতলা আমতা তো, তাহলে আপনি ওই দাসনগরে আসবেন। দাসনগরে আসবেন তাহলে। আপনি দেখুন লাল যে নাম্বারটা যাচ্ছে না আপনার 9830235527 বা 37, এই নাম্বারে আপনি ফোন করুন, তারা আপনাকে অ্যাড্রেসটা বলে দেবে, আর কোন দিন আপনাকে আসতে হবে সব আপনাকে বলে দেবে এরা। ঠিক আছে, বোঝা গেল। কোনো চিন্তা নেই, আপনি করে চলে আসুন। এরকম বহু পেশেন্টের ট্রিটমেন্ট হয়, এবং আমার যা অভিজ্ঞতা এখানে যতদিন আমি অ্যাঙ্কারিং করছি, তাতে প্রায় কয়েকশো মানুষ এই পায়ে ব্যথা, জিনজিন করা, হাঁটুতে ব্যথা ইত্যাদি নিয়ে ফোন করেছেন। শয়ে মানুষ ফোন করেছে। 13 তারিখ হচ্ছে শিলচরে চেম্বার আসামের যারা বন্ধুরা শুনছেন বা ত্রিপুরার যারা দেখছেন তারা ফোন করবেন আমাদের প্রোগ্রামের মধ্যে, ভালো লাগবে। 13 তারিখ হচ্ছে আসামের শিলচরে স্যার নিজেই যাচ্ছেন, ডক্টর বিশর্মা নিজে থাকছেন 13 তারিখ। আরও 3টে চেম্বার রয়েছে, খড়গপুর এন ভট্টাচারিয়া, 13 তারিখ শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, 13 তারিখ বহরমপুরে এ হালদার, এই চেম্বার রয়েছে। 14 তারিখে গুয়াহাটিতে, অর্থাৎ শিলচর থেকে স্যার আসবেন হচ্ছে গুয়াহাটিতেও ডক্টর বি শর্মা নিজে থাকবেন 14 তারিখে। 14 তারিখ কৃষ্ণনগর চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 15 তারিখ হচ্ছে হলদিয়া, ডক্টর এ হালদার। 16 তারিখ হেড়িয়াতে ডক্টর এ হালদার। 18 তারিখে বনগাঁতে ডক্টর এন ভট্টাচারিয়া। 19 তারিখ ক্যানিংয়ে ডক্টর আর দে। 19 তারিখ রায়গঞ্জে ডক্টর এস খান থাকবেন। 20 তারিখ মালদাতে ডক্টর বি শর্মা থাকবেন, ডিরেক্টর স্যার নিজে যাবেন 20 তারিখ মালদায়। 20 তারিখ আরও 2টো চেম্বার রয়েছে, আগরতলা, ত্রিপুরাতে এন ভট্টাচারিয়া থাকবেন। ত্রিপুরার লোকের, আসামের লোকের ইমিডিয়েট বুক করে নিন, কারণ সময় হাতে পাবেন না, এরপর 2-1 দিন পরে বলবেন আর তো বুকিং নিচ্ছে না, কি করবো এখন, এরপর আপনার টিভিতে ফোন করবেন। বাঁকুড়ার লোকেরা পাবেন চেম্বার হচ্ছে 20 তারিখে, অর্থাৎ 20-12 ডিসেম্বরের 20 তারিখে ডক্টর এ হালদার থাকবেন। 21 তারিখ হচ্ছে আলিপুরদুয়ার চেম্বারের ডক্টর বি শর্মা যাচ্ছেন আলিপুরদুয়ার 21 তারিখ বর্ধমানে চেম্বার রয়েছে, এন ভট্টাচারিয়া থাকবেন। 21 তারিখ কোচবিহার চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 21 তারিখ আরামবাগ চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 21 তারিখ বোলপুর চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরী থাকবেন। 21 তারিখ দুর্গাপুর চেম্বার রয়েছে, ডক্টর এস খান থাকবেন। 24 তারিখে মেচেদাতে চেম্বার রয়েছে, মেচেদাতে ডক্টর এন ভট্টাচারিয়া থাকবেন। 28 তারিখে জামশেদপুর, ডক্টর এন ভট্টাচারিয়া থাকবেন। 28 তারিখ গঙ্গারামপুর, ডক্টর এস ঘোষাল থাকবেন। 3 তারিখ আসানসোলের চেম্বারে আবার ডিরেক্টর স্যার যাবেন বি শর্মা, আসানসোলের চেম্বারে 3 তারিখ মানে জানুয়ারিতে। 4 তারিখে 2টো চেম্বার রয়েছে, এক হচ্ছে পুরুলিয়া, ডক্টর এ হালদার থাকবেন। কাকদ্বীপে ডক্টর এস খান থাকবেন। 5 তারিখে চেম্বার হচ্ছে ঝাড়গ্রামে এ হালদার থাকবেন। 12 তারিখে 12ই জানুয়ারি ডিব্রুগড় চেম্বার রয়েছে, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল থাকবেন। এই তো গেল হচ্ছে জেলার চেম্বার বা বিভিন্ন রাজ্যের চেম্বার। কলকাতা এবং হাওড়া এখানেও চেম্বার রয়েছে, কলকাতার হাওড়ার চেম্বারেও আপনি আসতে পারবেন। কলকাতা হাওড়ার চেম্বার, নিচে হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করুন। উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে চেম্বার রয়েছে, হেড অফিস রয়েছে, সেখানে আপনি আসতে পারেন, চেম্বার রয়েছে, সেখানেও আপনি আসতে পারবেন। কোনটা আপনার জন্য সুবিধা হবে, আপনারা নিচে 9830235527 এবং 9830235537 ফোন করুন। আপনাকে এমনিতেই তারা হেল্প করবে যে কোন চেম্বার আপনার কাছে হবে। ইফ ইউ হ্যাভ এনি ডাউট, কোনো সন্দেহ থাকলে ফোন করুন। আরেকটি আমাদের ফুটেজ রয়েছে স্যার, এই জায়গাটা আমরা একটু দেখানোর চেষ্টা করব, সেটা একবার দেখে নিন, তারপর আমরা সেই অংশটা নিয়ে আলোচনা করব। দেখুন। আপনার নাম? চিন্ময় মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি মুক্তারামপুর, তপন থানা। আচ্ছা, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে আপনি কতদিন ধরে দেখাচ্ছেন? আমি 3 মাস হলো দেখাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? গলব্লাডারে পাথর, 8 mm ছিল। 8 mm গলব্লাডারে পাথর ছিল। আচ্ছা, 3 মাস পর রিপোর্ট করে আপনি কি দেখছেন, কিরকম রয়েছে? রিপোর্টের ফিনিশিং মানে পাথর গ্রো লেগেছে না?
এখন দেখছেন পাথরটা আর আপনার নেই। না, তো আপনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন আপনি খুশি তো? হ্যাঁ খুশি, আমি খুব খুশি। আচ্ছা, আর আপনার মতো যাদের গলব্লাডারে স্টোন আছে তাদের জন্য কি বলবেন? আমি তাদেরকে বলবো যে 100% শিওর এখানে গেলে আপনার পাথর থাকবে না। ঠিক আছে, ধন্যবাদ। তো আরেক অসাধারণ সাফল্য, একের পর এক সাফল্য, মানে সাফল্যের মুকুটে দুটো পালক একসঙ্গে, জোড়া ফুল। না, এটা দেখুন, রিজনটা হচ্ছে যে রুগীরা আজকে কথা শুনে, প্লাস আমরা যে কথাটা বলি কি এই অ্যাপেলের জুস, যাদের গলব্লাডারের মধ্যে পাথর রয়েছে তাদেরকে একটা কথা বলবো কি প্রতিদিন আপনি নিয়ম করুন কি অ্যাপেলের জুস, প্রতিদিন 4টে অ্যাপেল যদি আপনি একটা জুস বার করবেন তাহলে 1 গ্লাস আপনার জুসটা বেরিয়ে যাবে। 4খানা অ্যাপেলকে জুস আপনি নিয়ে প্রতিদিন খেতে আপনি চালু করুন। আর জবা ফুলের গুঁড়ো, ঠিক আছে, যেটা আমি আগেও অনেকবার বলেছি, আজকে আবার রিপিট করব, যেটা হচ্ছে জবা ফুলের যদি গুঁড়ো আপনি রোদে শুকিয়ে নেবেন, শুকানোর পরে মিক্সিতে আপনি গুঁড়ো করে নিন, সেটা আপনি প্রতিদিন সকালবেলা 1 চামচ আর সন্ধ্যাবেলা 1 চামচ খেতে চালু করুন। এই দুটো যে জিনিসটা বললাম না, এটা মিরাকল কিন্তু কাজ করবে গলব্লাডার পাথরের মধ্যে। আর তার সাথে সাথে অবশ্যই চিকিৎসা রয়েছে যাদের বিলিরুবিনটা বেড়ে যাচ্ছে, কোলেস্ট্রলটা হাই হয়ে যাচ্ছে। আমি বারবার বলেছি অ্যানিম্যাল প্রোটিন অ্যান্ড ডেয়ারি প্রোডাক্ট, এই দুটো জিনিসটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। কতদিন? মাত্র 3 থেকে 4 মাস। 3 থেকে 4 মাসের মধ্যে আপনি নিজে দেখতে পারবেন কি বিফোর ট্রিটমেন্ট আপনার কী রিপোর্ট ছিল আর আফটার ট্রিটমেন্ট আপনার কী রিপোর্ট আছে। বাহ, আপনি রিপোর্ট বেস একদম ট্রিটমেন্টের কথা বলছেন। আচ্ছা, এবার আসুন আপনাদেরকে আরেকজনের সঙ্গে আমরা কথা বলি, তিনি রয়েছেন ফোনে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, বলুন দিদি, কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ কম্পিউটার করেছি। মুর্শিদাবাদ থেকে? মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে বলুন। বলছি স্যার, আমার হাজবেন্ড যেটা সে স্টক হয়ে গেছিল। কী হয়েছে? কি হয়েছে? স্টক হয়ে গেছিল, প্যারালাইসিস। আচ্ছা, প্যারালাইসিস। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো সে এখন হাঁটাচলা করতে পারে, ততটা এমনি ঠিক আছে, কিন্তু হাঁটতে পারছে না। একা হাঁটাচলা করতে পারছে কিন্তু একা হাঁটতে পারছে না, মানে ধরে ধরে হাঁটতে হচ্ছে। আচ্ছা, এখন আপনাকে কোনো যেখানে আপনি চিকিৎসা করছেন তারা কোনো ওষুধ দিয়েছে? হ্যাঁ স্যার, ওষুধ দিয়েছে, যেহেতু ডায়াবেটিস আছে, হ্যাঁ, সুগার আছে, তো সুগারেরও ওষুধ। তো সুগারের ওষুধ দিচ্ছে আর প্রেশারের ওষুধ দিচ্ছে, মানে প্যারালাইসিস জন্য কোনো ওষুধ দিয়েছে? কোনো ওষুধ নেই ওদের কাছে? কোনো ওষুধ দেয়নি। হ্যাঁ, কোনো ওষুধই নেই, ঠিক আছে। তো পেশেন্টকে, রুগীকে যদি এরকম ছেড়ে দেওয়া হয়, সেই স্ট্রোকটা তো আবার হবে। তো আপনার কপাল ভালো কি একবার স্ট্রোক হওয়ার পর ওনার অঙ্গটা পড়ে গেল, উনি ভালোভাবে হাঁটতে পারছেন না, কিন্তু দ্বিতীয়বার যদি স্ট্রোক হবে উনি বাঁচবেন কিনা সেটা কোনো গ্যারান্টি আছে? তো এইরকম ডিলে করবেন না যাদের প্যারালাইসিস হয়েছে। তো যদি ওরা ভালোভাবে হাঁটতে পারছে না, তার মানে আমি যেটা, অনেকজন আমার উপরে হাসে, আবার অনেকজন অনেক রকম কথা বলে, কিন্তু যেটা আমি বলি সেটা বাস্তব কথা বলি। সেটা হচ্ছে আপনার যদি ট্রান্সফরমারের মধ্যে আপনার যদি ফিউজ যদি উড়ে যায়, ঠিক আছে, তাহলে আপনার কী হবে? আপনার বাল্ব জ্বলবে? আপনার বাল্ব জ্বলবে না, আপনি দেখবেন বাল্ব লাইট আসলো গেল, ঠিক আছে। তো আলটিমেটলি কী হলো কি, ফিউজ যেটা রয়েছে না, ফিউজের যে তারটা আছে সেটাকে স্ট্রং আপনাকে রাখতে হবে, তাহলে দেখবেন লাইন কিন্তু ঠিক চলে আসবে। তো এইরকম যারা রুগীরা রয়েছে, যারা চেষ্টা আছে কি আমি হাঁটবো, তো সেই পেশেন্টকে আমি নর্মালভাবে হাঁটিয়ে দেখাবো। তার সাথে সাথে প্যারালাইসিস হওয়ার পর যে যে অর্গ্যানগুলো তার ক্ষতি হয়েছে বা যা যা সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো মেটানো হয়। পঞ্চকর্ম থেরাপি একটা পার্ট আছে, ঠিক না? আমি আগের দিনও বলেছিলাম কি আপনি নিজে বাড়িতেও আপনি টক্সিনকে শরীর থেকে বার করতে পারেন। তো সেটা যদি আপনি করতেন, তাই আমার মনে হয় রুগী অনেকটা সুস্থ হতো, কিন্তু সেটা আপনি করলেন না, ঠিক আছে। সেটা আপনি কি করলেন, যে ডাক্তারকে দেখাচ্ছেন সেটা উপরে ডিপেন্ডেন্ট রয়েছে, অলরেডি ওনার সুগার আর প্রেশার রয়েছে, তার জন্যে আলটিমেটলি আস্তে আস্তে করে নার্ভগুলো আরও উইক হচ্ছে। তো আমি আপনাকে বলবো খুব শীঘ্রই যোগাযোগ করুন। সামনে শনিবার দিনই বহরমপুরে আমাদের চেম্বার আছে, ডক্টর হালদার ওখানে থাকবেন। আপনি সমস্ত রিপোর্টগুলো নিয়ে যদি পেশেন্ট রুগীকে পারেন একবার কষ্ট করে নিয়ে যান, আর কষ্ট করে কলকাতা 15 দিনের জন্য ওনাকে নিয়ে আসবেন। পঞ্চকর্ম থেরাপি ব্যবস্থা রয়েছে, সেটা আপনি নেবেন, আর নেবার পর আপনি দেখবেন কি রুগী কীভাবে নর্মাল লাইফে লিড করছে। একদম। আজকে আর হাতে সময় নেই, এই নর্মাল লাইফ মানুষ লিড করুক, এই স্বপ্ন নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। নতুন বছর যেন নর্মাল লাইফ লিডিংয়ের বছর হয়, দ্যাট ইজ আওয়ার রেজলিউশন। আজকে এখানেই শেষ করি। ডক্টর শর্মাকে অনেক ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। নমস্কার সবাইকে, সঙ্গে থাকবেন।